50-60s একটা আর্টিকেল পড়ছি কমিউনিস্ট আন্দোলনে, ওই একে খুন করেছিল, নামটা আমার মনে পড়ছে না, শম্ভুদাদার ছবি তুলেছিলেন, শম্ভু ব্যানার্জি স্মাগল করেছিলেন সেই ছবি। সেই আর্টিকেলটার নাম হচ্ছে ধর্মতলার হ্যামলেট, কার ধর্মতলায় ওই মৃতদেহটা পড়েছে। এই নামটা আমাকে, প্রবন্ধটা আমাকে খুব নাড়া দেয়। ওইটা বেস করে আমি তখন তো আমাদের ওই কম্বিং চলছে, রাস্তায় রাস্তায় কাঁটাতারের বেড়া দেওয়াল দিয়ে ছেলেদের তুলে নিচ্ছে, এবং ছবিও তখনকার দেখতে পাবে, হাতিবাগান থেকে রিক্সায় বাজার করে ফিরছে দু হাত তুলে, হ্যাঁ, এই অবস্থায়। তা আমাকে ওইটি নাড়া দেয় যে একজন থিয়েটার শিল্পী ওইভাবে রাস্তায় পড়ে মরে আছে, এবং দুটো মাতাল তার সাথে, মাতালের কাছে সেই তার কাহিনীটা অভিনয় বলতে শুরু করে। পরে যে থিয়েটার অভিজ্ঞতা আছে, এবং তাতে থিয়েটারের টেক্সটের প্যাটার্ন হিসেবে একটা তোমার ওটা বলতে পারো একটা ওই কি বলবো, রিজিড যেরকম তখন চালু আছে টেক্সট নাটকের, সেরকম ঠিক নয়, স্ট্রিম অফ কনসিয়াসনেস এর মধ্যে দিয়ে যায়, এবং কিছু অ্যাবসার্ডিটির জায়গায় যায়। এই লাইফের অনেক কিছু অ্যাবসার্ডিটি আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। আমরা অ্যাবসার্ড যেটাকে মনে করছি, কিন্তু আমরা যদি তার রুটটাতে যাই, ইট ইজ নট অ্যাবসার্ড, এটা অন্য চেহারা নিয়ে আমাদের কাছে আমার দেখাটা উল্টো বলে অ্যাবসার্ড নেই। অ্যাবসার্ডিটি ওই সেন্সে আমার কাছে একটা ইম্পর্টেন্ট, আমার কাজের মধ্যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, সেই দিনের কলকাতার হ্যামলেট নাটক, তখন তাজা জোয়ান বয়স, 27-28 বছর বয়স, বুঝতেই পারো কি অবস্থা। এটা প্রচন্ড সাড়া ফেলে দেয়। হ্যাঁ, এবং তারপরেই আমরা শুরু করি ডক্টর নরমান বেটুনকে নিয়ে নাটক মৃত্যুহীন প্রাণ। তাতেও তাপজাই লাইট করেছিলেন, তারপর হেমঙ্গদায় সমস্ত সুর করে দিয়েছিলেন, গানগুলো করে দিয়েছিলেন, ব্যাকগ্রাউন্ডটা করে দিয়েছিলেন। হ্যাঁ, এরকম মৃত্যুহীন প্রাণ, তার এইভাবে করতে থাকছি। হ্যাঁ, করতে থাকছি, এর মধ্যে এমার্জেন্সি পদধ্বনি শোনা যাচ্ছে। তার আগেই একদিন রাত্রে রিহার্সাল রুমে আমরা শুয়ে, রিহার্সালের পর বসে কয়েকজন গল্প করে, একজন লোক এলো এসবি থেকে, আমার নাম দিয়েছে, আপনাকে এক্ষুনি যেতে হবে। আমি এক্ষুনি তো যেতে পারবো না, আমি কালকে যাই। কাল কখন যাবেন? তখন তার এই ফোন টোন নেই, এরম সময় যায়। বলে হ্যাঁ আসবেন, লর্ড সিনা রোডে অমুকের সঙ্গে দেখা করবেন। এরকম ভাস্করও ছিল, এ ছিল। আর সৌভাগ্যবশত সেই সময় কলকাতা পুলিশের খুব ইম্পর্টেন্ট সব চেয়ারে এমন সব মানুষরা ছিলেন, যাদের দু তিনজনের সঙ্গে আমার অন্য কারণে একটা খুব ঘনিষ্ঠ ভ্রাতৃর প্রতি যোগাযোগ, তারা আমাকে খুব স্নেহ করতেন। তাদের একজন হচ্ছেন তপেন চ্যাটার্জি, তখন ডিসিডিডি। বাড়িতে ফিরে তপেনদাকে ফোন করলাম, তপেনদা এই হয়েছে, কি করবো? ওই চলে যাবে, দেখতে আসি। তা যাই হোক, গিয়ে দেখা করলাম অশোক খাসনবিশ, ওসি নকশা। বাইরে তার নামে কাঁপে, ছোট খাট্টো মানুষ, স্বল্প চুল, খুব গেরস্থ দাদার মতো, ভয়ঙ্কর অফিসার। সম্ভব ওর রাদার তিনি আমাকে খুব ভালোবেসে ফেললেন, এবং অনেক কথাও আমাকে বলে, আমাকে প্রত্যেক শুক্রবার ওইভাবে অ্যাটেন্ড করতে হতো। এবং এমার্জেন্সি হওয়ার সঙ্গে সঙ্গে বললো, এবার আপনারা কলকাতা হবে ট্যাকেল করবেন না। তখন অন্য নাটক করছি, হয়তো ওই 20 মাসই করছি, যে ঔরঙ্গজেবের সময় গান বাজনা বন্ধ হয়ে গেল, সেই নিয়ে সেটাও। আর এর মধ্যে ওনারা কাল তো আপনার শোতে এলাম, ভাস্কর নন্দী, জঙ্গল সাঁওতাল, সব খোকন মজুমদার সব এসেছিল।
আমি কি করে যাবো, তারা টিকিট কেটে কোথায় যাবো, আপনি চেনেন না? মানে হ্যাঁ চিনতাম, কারণ ওই সময় তো মিনার্ভাতে তাদের যোগাযোগ ছিল, কিন্তু আমাকে কিছু বলেন। উনি হাসলেন, বলে ও তাহলে বলেনি যখন কি করা যায়। তা কিন্তু যেহেতু ওই পুলিশ আরো বড় অফিসিয়াস, এবং তখন যিনি চিফ সেক্রেটারি ছিলেন, এই নামটা ভুলে যাচ্ছি, উনিও আমাকে খুব স্নেহ করতেন আমার কাজের জন্য, থিয়েটারের খুব ভক্ত ছিলেন, উনিও নানাভাবে প্রোটেকশন দিয়ে গেছেন, আমার বাইরে থাকার কথা নয়। তা যাই হোক, এই সময়টা ওই হচ্ছে আমি কাজ করতে পারছি না, এবং আস্তে আস্তে চারপাশ থেকে আমার কাছে স্ট্র্যাঙ্গুলেটেড কন্ডিশনে চলে আসছে। আমার উপায় নেই, কাজ তো করতে হবে। ইতিমধ্যে শৈলেন মোহন তো আমাকে অফার দিলেন যাত্রায় যাওয়ার জন্য। বললাম ঠিক আছে, যাত্রাই করি। ওই একদিন রাত্রে যাত্রা করতে, সত্যম্বর অপেরা। সেই সময় আপনাদের বিয়ে হয়ে গেছে? না না, তখনও হয়নি। তার সত্যম্বর থেকে আমার ওই লাস্ট একটা মাস থাকতে আমার শরীরটা খুব খারাপ হলো, আমি টানতে পারছিলাম না, পারবো না, আমি চলে এলাম। এসে রেস্ট নিয়ে কিছুদিন বাদেই হঠাৎ কানুদা, অনুপদার পরের ভাই, আমাদের পাড়ার কানুদা এসে বললেন, অজিতবাবু আপনাকে একটু যেতে হবে আমার সঙ্গে। কোথায়? বলে ইউনিভার্সিটি ইনস্টিটিউট। আমি কি করবো, মেসদা ডেকে পাঠিয়েছেন, আপনাকে খুব দরকার, এক্ষুনি নিয়ে যেতে বলে। এখন চলুন। সেখানে অনুপদা আসতে বলে, শোন তোকে আমরা এখানে করছি, উজ্জায়ন করছি, শেখর ডিরেক্টর, ও জার্মানিতে গেছে, তার আগে আমাকে চালাতে হবে, তুই এখানে একটা পাঠ করবি। পাঠ করবো? আরে আরে বিনা পয়সায় তোদের আন্দোলনের থিয়েটার নয়, পয়সা পাবি, অনেক পয়সা পাবি। তো 600 টাকা মাইনে বলে গেছে সেটা, তখন কিন্তু 600 টাকা মাইনে অনেক টাকা। কি পাঠ? শের আফগানের পাঠটা তোকে করতে হবে। শের আফগান মানে ফার্স্ট হাফটা শের আফগানের উপরে দেয় না, তাহলে নুরজাহান কি করছে? ভয় নেই, তোদেরই ঘরের লোক, তোর কোনো অসুবিধা হবে না। নীলিমা করছে, নীলিমাদি এটা নুরজাহান, আমি অনুপদা বন্দররাজ, শেখর দা জাহাঙ্গীর, মোহাম্মদ খাঁ হারাধুন্দা, কুররাম হচ্ছে অজয় গাঙ্গুলি, মানে গ্যালাক্সি সেই সময় কমার্শিয়াল টিচারে হয়। তো সেই করতে গেলাম। তারপর ইউনিভার্সিটি যেতে জহরদা ডেকে নিলেন সবাইকে রংমহলে যখন এই যে মাঝে গ্যাপটা হলো, সেই সময় অজয় অফার পেল সাকারিদাতেও চলে গেছে, আর ওয়েট করেনি। তখন ঠিক হলো ফিল্মটা অনুপদা করবে, বন্দররাজ জহরদা করবে তার রংমহলে। এবং এই নাটকটা আমার খুব মানে যাত্রার ভাষায় যশ হতো, মানে এমন অনেক দর্শক যারা ওই ফার্স্ট হাফটা আমার মরার সিনটা পর্যন্ত একবার জন্য একাধিকবার দেখেছে। নরেশবাবু এসে ওই যেহেতু রংমহলে ওনার ঢোকার কোনো অসুবিধে নেই, উনি ওই ঢুকে দেখতেন, ফার্স্ট হাফ হয়ে গেল, উনি বেরিয়ে চলে যেতেন। কারণ আমি আর সুনীল মুখার্জি তখন প্রায় রংমহলের নিয়মিত দর্শক, আমরা যেতাম। তাই এই সময় তো ওইটা চলতে এদিকে সিপিএটিরও কাজ চলছে। তখন ওই খড়িমাটির গন্ডি যেখানে আপনি আসছেন, তখন আসছে এবং খড়িমাটির গন্ডিও এক অদ্ভুত ভাবে আমার জীবনের সবচেয়ে ট্র্যাজেডি, ওয়ান অফ দ্য মাই বেস্ট ইমাজিনেটিভ প্রোডাকশন। শোয়ের আগের দিন ওই যেটা হয় মধ্যবিত্ত মানসিকতার শিল্পীদের থিয়েটারের ইগো ক্ল্যাশে, the production was backstabbed. তাপসদা ভেঙে পড়লেন, হলো না প্রোডাকশনটা, কি করা যাবে? সেটা কি অভিনেতা বা অভিনেত্রীরা সহযোগিতা? ওই অভিনেতা আসলে এই মধ্যবিত্ত কেরানির মানসিকতা থিয়েটারের অচল, এরা এসে যে থিয়েটারে কি ক্ষতি করে দিয়েছে এবং দিয়ে চলেছে বলার কথা না। এখন
থিয়েটার করতে গেলে, একটা আর্টিস্ট হতে গেলে, সে ব্যাক স্টেজ আর্টিস্টই হোক বা অন স্টেজ আর্টিস্টই হোক, যে যে স্যাক্রিফাইস করতে হয়, যে সময় দিতে হয়, যে যে ধ্যান দিতে হয়, তার বিন্দু মাত্র এরা দেবেন না। থিয়েটারের জন্য এরা মল এবং মূত্র ছাড়া কিছু মাত্র ত্যাগ করতে রাজি নন, কিন্তু থিয়েটার থেকে তারা সব পেতে চান। এবং তার মধ্যে আবার কিছু থাকেন যারা এইসব ক্রিয়েটিভ কাজে করেন, অর্গানাইজেশনাল কাজ, এবং সেখানে সে অর্গানাইজেশন, একটা থিয়েটারের অর্গানাইজেশনের মাথা তার পরিচালক, তার হাতেই চলা উচিত থিয়েটারটা। অর্গানাইজেশন তাকে সাপোর্ট করে এবং তার উপরেও যাতে ছড়ি ঘোরাতে পারে, সে গ্যাং তৈরি করে। এরকম আমি একাধিকবার ফেস করেছি। এবং এটা আমাকে জোসেফ চাইকিন এখানে এসেছিলেন, বলেছিলেন যে যখনই তুমি একটা সাকসেসফুল হবে না একটা প্রোডাকশনে, দেন অ্যান্ড দেয়ার জাস্ট ডিসম্যান্টল ইউর টিম, আদারওয়াইজ দে উইল ড্র ইউ ব্যাক। যে কতটা সত্যি এটা আমার জীবন দিয়ে বুঝি। আমি, আমার কাছে দলের কোনো দাম নেই, আমার কাজের দাম। আমি কাজ করি, ইচ্ছে করলে আমি যখন বলবো আমি কাজ করতে চাই, এই কাজটা করবো, আমার দল এমনি তৈরি হয়। যে জন্য আমার বহু দল তুমি দেখবে আমার কেরিয়ার, কারণ আমি থিয়েটারটা করতে চেয়েছি। আমি থিয়েটারের দল করে যে শতবর্ষব্যাপী আমার মূর্তি প্রতিষ্ঠা হবে চাইনি। আমি থিয়েটারটা করতে চাই, আমার কতগুলো কথা বলা আছে, আমার কতগুলো আবেগ আছে, আমার আনন্দে ওড়ার আকাশ হচ্ছে থিয়েটারটা। সেই থিয়েটারটা যখন করতে পারবো না, তাতে আমি আনন্দ পাবো না, আমি করবো না, বসে থাকবো। আবার যখন মনে হবে আমি করবো, মজা লাগছে, করতে চাই, এই কথাগুলো আমি বলতে চাই, তখন করবো। যে জন্য আমি প্রায় মানে রাস্তা থেকে তুলে আনা ছেলে পিলেদের একটু একটু করে আমি যা যা শিখেছি, যেমন ভাবে শিখেছি শেখাবার চেষ্টা করি, তাদের নিয়ে আমি কাজ করি। আমি জানি সেটের কতটা কি করলে হয়, না করলে হয়। আমার কোনো সেট ডিজাইনার লাগে না, আমি নির্মল গুহ রায়ের হাতে কাজ চেয়েছি। আমার একজন লাইট করার লোক লাগে, ব্যাকগ্রাউন্ড সবই আমি নিজের হাতে করতে শিখেছি। আমি স্টেজে পাট মারা থেকে লাইট পার্চের কানেকশন করা পর্যন্ত সবটা আমি নিজের হাতে করতে পারি। কাজে আমি ওগুলোকে ভয় পাই না। কিন্তু এই যে ক্ল্যান, যারা এই মধ্যবিত্ত কেরানি মানসিকতার থিয়েটার অভিনেতারা এসেছিল, এবং এখন আর একটা জোয়ার এসেছে যে এলেই আগে আমাকে কি টাকা দেবেন। আরে তুমি তো কিচ্ছু জানো না, তুমি তোমার বাবার 70-80 হাজার টাকা গাঁট থেকে খসিয়ে ওইসব কি ইনস্টিটিউট হয়, সেখানে গিয়ে পড়বে, কারণ সেখানে কতগুলো বড় বড় আর্টিস্টের নাম নেওয়া আছে। আরে শালা, ওরা তো আমার কাছে শিখে গেছে, তাহলে আমার কাছে শিখছিস থিয়েটার কবি, আমাকে গিয়ে দিবি বল। এসেই বলে এইটা করতে হলে 500 টাকা হবে। বলি তা, কারণ আমাদের থেকে ওই গ্র্যান্ট আমরা পাই। আমার প্রত্যেক শোয়ে প্রত্যেক পার্টিসিপেন্টই তার আমরা যেটা দিন ঠিক করি সেই টাকা প্রত্যেকে পায়। একটা কাজের জন্য আমার সবকিছু না দিয়ে আবার সবকিছু চাই, এ একটা ব্যাধি। আর সেটা ব্যাপকভাবে ছড়িয়ে গেছে থিয়েটারে, ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। আমাদের সময় এখন বলবেন যে অর্থনৈতিক যে অবস্থা, অমুক তমুক সে অবস্থা। আমাদের সময় অর্থনৈতিক যে অবস্থা ছিল, আপনি টাকার ভ্যালুয়েশন নিয়ে এখন বিচার করলে দেখবেন আমরা খুব একটা সুবিধাজনক জায়গায় ছিলাম না। আমাদের সময় যেটা 10 পয়সা বাস ভাড়াটা ছিল, সেটা এখন হয়তো 8 টাকা হয়ে গেছে। হিসেব করে দেখবেন যে হরে ধরে হাঁটু জলেই আছে। এবং এই রাস্তায় ভিড়, এই জল, আমাদের ডিসিপ্লিনে কোনোদিন খামতি হয়নি। কোনোদিন 6টায় রিহার্সাল হলে 6:05 পৌঁছয়নি, কোনো অজুহাত আমাদের করতে হয়নি। এবং ওই থিয়েটারটা করবো বলে, তার সব অনুষঙ্গগুলোকে জানবো বলে, যে পাগলের মতো যার কাছে শিখতে গেছি বা তার আশেপাশে আরো যারা শেখাতে পারেন তাদের কাছে ছোটা, বা সেই সংক্রান্ত বই জোগাড় করে পড়া, সব তো আর লাইফে পাওয়া যায় না। এই বই পড়াটা বোধহয় থিয়েটার থেকে আমার চারদিক দেখে শুনে মনে হয় একেবারে উঠে গেছে। ওই যে দামি দামি বই, তখন আমাদের কেনার তো পয়সা কোথায়। হ্যাঁ, নরেশদা ছিলেন তখন, ওই গ্র্যান্ডের আর্কেডের নিচে ফরেন বুক এজেন্সি, নরেশদা আমাদের খুব ভালোবাসতেন। আমি যেটা বলবো, হ্যাঁ এই বইটা এসছে, হ্যাঁ বাবা 80 টাকা, ও তোদের কেনা খবর এখানে বসে পড়ে দেয়।
ওই দুদিন ধরে দরজা করে বসেই পড়ছি, করছি। যেদিন কোনো কাজ নেই সকাল 10টায় ঢুকে গেলাম ইউসিস লাইব্রেরিতে, লিঙ্কনস রুমে কিংবা ব্রিটিশ কাউন্সিলে, হোল ডে কাটিয়ে সেখান থেকে রিহার্সালে যাচ্ছি। খাচ্ছি কি না খাচ্ছি কোনো ব্যাপার না, আমাকে জানতে হবে, আমাকে দেখতে হবে। এই পায়ের চুটি কাঁটা উঠে গেছে, পেরে উঠে গেছে, পায়ে ফোটাতে ফোটাতেই চলেছি। এই জায়গাটা এখন অদ্ভুত চলে গেছে। এটা যে ভুবন জোড়া যে কি বলে তোমার ভোগ অর্থনীতির চাপ, তাতে ছেলেপুলেরা ভুলে যাচ্ছে তার কোনটা শ্রেয় আর কোনটা প্রিয়, যার ফলে তারা মেতেই আছে যে কতটা আমি এর থেকে পেতে পারি, ভোগ করতে পারি। আমাদের এগুলো ছিল না, সত্যি ছিল না, অন্তত আমার তো ছিল না। কি জামা কাপড় পরছি, কি জুতো পরছি, এসব নিয়ে কোনোদিন ভাবিনি। সূর্য শিকার দিল্লিতে হবে, তা উৎপল দাদা সেট যাবে না, আমি গিয়ে ফোন করে দিচ্ছি, তুমি এনএসডিতে যাবে। এনএসডি তখন ওই নাট্য একাডেমির এতে রবীন্দ্র ভবনেই ছিল। আর তুমি যাবে ডক্টর সুরেশ অবস্থির কাছে, তখন সঙ্গীত নাটক একাডেমির সেক্রেটারি। তা গেলাম, গিয়ে সুরেশজি খুব করলেন, এবং আলকাজি ছিল উৎপলের কাছ থেকে খুব উৎসাহে তিনি ঘুরিয়ে আমায় সমস্ত দেখালেন কি কি নেবে বলো। তা আমি সেই জন্য নিয়ে একটা ঠেলা গাড়ির ব্যবস্থা করে, তখনও ঠেলা গাড়ি চলে দিল্লিতে, হ্যাঁ, করে তাতে নিয়ে আমি সীমাবলঙ্কর হলে গেলাম। তা সন্ধ্যে যখন শোয়ের পর শো শেষ হয়েছে, দেখি বিনয়দা, বটুকদা, ডক্টর अवस्थी और अलकाजी। अवस्थी साहब सबाई लीड कर नहीं आसें, छोट्टो मानुष। कहाँ है वो लड़का, कहाँ है? सुबह में फर्नीचर बनकर वो सेट लाने गया था, मैंने सोचा ये इधर का कोई बैक स्टेज कोली होगा, वो फर्नीचर बन के गया। कहाँ है इतना बड़ा कलाकार? बोले আমাকে ট্রফির মতো চারজনে মিলে তুলে দিল। আমি ছাড়তে গিয়ে আমার সাথে কলার ফাটা, সেরকম ভালো জামা কাপড় নয়, ফটফট করে ওসব নিয়ে আমরা কেয়ারই করিনি। তো এখন এত বেশি সচেতন এইসব নিয়ে, মানে এখন থিয়েটার করাটাও ওই থিমের পুজো হয়ে গেছে। সেখানে 70 লক্ষ টাকার আলো, 50 লক্ষ টাকার প্যান্ডেল ডেকোরেশন, 50,000 টাকার মূর্তি, সাতশিকের পুজো, এই দেখনদারিতে ভরে গেছে থিয়েটার। এবং এত ফেসবুক খুলে দেখি এই যে এত বড় একটা বিপর্যয় চলেছে সমাজের, রাজনৈতিক ভাবে দেশে, এবং এর পেছনে এত বদমাইশি প্রশাসনের হাত রয়েছে, তার বিরুদ্ধে লড়াই নেই, কথা নেই, শুধু আমি কি করছি দেখুন, আমিও করছি কি দেখুন। এবং যেহেতু থিয়েটারটা মানে তো থিয়েটার মানে থিয়েটার, একটা আনন্দের জায়গা। আমি কিছু কথা আমার মনে হয়েছে সমাজ চারপাশের সম্পর্ক, অর্থনীতি সম্পর্কে, চালচলন সম্পর্কে, আমি ভাই তুমি আমার পড়ছি, তোমার সঙ্গে আমার নোটটা এক্সচেঞ্জ করবো, এটাই তো থিয়েটার। সেটা যদি তোমাকে স্পর্শ করে তখন তুমি আমায় অ্যাকসেপ্ট করছো, যদি না করে না, তুমি ভুল। সব থিয়েটার তুমি করলেই যে সেটা একবার সুপার ডুপার হিট হবে এটা কোনো কথা নেই। এখন সবাই থিয়েটারটাই তৈরি করছে, করে এটা 100 সিনেমায় করতেই হবে, এটা অমুক করতেই হবে, কি হচ্ছে না হচ্ছে তার দিকে মাথা নেই। তার মধ্যে আর একটা শুরু হয়েছে, এরা প্রসেনিয়ন থিয়েটার করে, এরা স্ট্রিট থিয়েটার করে, এরা ওই স্পেস থিয়েটার করে, হ্যাঁ, ইন্টিমেট স্পেসের থিয়েটার করে। আরে থিয়েটারটা তো থিয়েটারই, তুই যদি করতে পারিস। থিয়েটারটা কি, আমি এই কথাগুলো বলতে এসেছি, তোমরা শোনো। তুই যদি তাদের সেই কথাগুলো যেখানে বসিয়ে বলাতে পারিস, শোনাতে পারিস, সেটাই থিয়েটার। থিয়েটারের এই কোনো ডিভিশন নেই। এবং তারা সমস্ত এই ফর্মের তত্ত্ব বার করছেন। ফর্মের কোনো ফিলোসফি হয় না, ফর্মটা তৈরি হওয়ার পর সেটাকে দেখে তার ফিলোসফি বানানো হয়। এই নিয়ে বেহেস চলেছে যে আমি ঠিক, ওই যে কার একটা উপন্যাস ছিল না, আমায় দেখুন। থিয়েটারটা এখন এই পর্যায়ে এসে গেছে, থিয়েটার নেই, থিয়েটারে আনন্দ নেই, থিয়েটারটা একটা বিচ্ছি খেয়ে লড়াইয়ের ময়দানে পরিণত হচ্ছে। স্যার, আপনার কথা থেকে একটা বেরিয়ে এলো একটা প্রসঙ্গ যে আপনারা থিয়েটারকে
এরকম মাধ্যমে বাঁধতে চাইছেন না বা ফর্মে বা আঙ্গিকের মধ্যে ফেলতে চাইছেন না, আপনার একটা বক্তব্য রয়েছে, একটা অনুভব রয়েছে, সেইটা নিয়ে আপনি দর্শকের কাছে পৌঁছাতে চাইছেন। এবারে ভদ্রাদির কথা এলো যে একটা সময় আপনাকে যাত্রায় যেতে হচ্ছে, একদম পেশাদারি যাত্রা। তার আগে আপনি পেশাদারি মঞ্চে নক্ষত্রদের সঙ্গে কাজ করেছেন, নাটকে করেছেন, কিন্তু এবার যখন যাত্রায় যাচ্ছেন তখন আপনার একটা সাংসারিক দায়িত্বও এসে গেছে, মেয়েরা হয়ে গেছে, এবং সেখানে যাত্রায় গিয়ে আপনি চূড়ান্তভাবে সফল, আমরা জানি যে যাত্রার দিনগুলোতে। কিন্তু সেই যাত্রার যে বিষয় আর আপনাদের যে চিন্তা, আপনার যে দর্শন, এই দুটোকে আপনি মেলাচ্ছেন কিভাবে যাত্রার ময়দানে? দেখো, যাত্রায় আমি সেইভাবে জয়েন করছি 75। তার আগে 69 সাল থেকে 6 বছর উৎপলদার সঙ্গে কাজ করতে করতে, তারপরে আরো অনেক নিজে করতে করতে যাত্রার সঙ্গে আমার একটা অন্য পরিচিতি ঘটে গেছে, এবং সে পরিচিতিটা আমার কাছে কোনো যাত্রাকে হীন করার পরিচিতি না। আমি অনেক অনেক কিছু সম্পদ আমাদের দেশের অভিনয়ের বা নাট্য রচনা পাচ্ছি, যেটা আমাদের শহুরে শিক্ষিত, অর্ধশিক্ষিত ও বোধ বুদ্ধি নিয়ে ধরতে পারি না। তার মধ্যে যদি সেই জোরটা না থাকবে, তাহলে হাজার হাজার দর্শক মাঠে ঘাটে কেন জড়ো করে টিকিট কেটে আসছে ঝড় বাদলা উপেক্ষা করে। কাজে যাত্রা সম্পর্কে আমার সেই একটা শ্রদ্ধার জায়গা তখন তৈরি হয়েই গেছে, এবং আমি যাত্রাতে গেছি যাত্রাকে কিছু শেখাবার জন্যে নয়, যাত্রা থেকে কিছু শেখবার জন্যে, আর একটু আমার ট্র্যাডিশনাল থিয়েটারের রূপটা খোঁজবার জন্যে। সত্যম্বরের প্রথম সত্যম্বর পুরনো ট্র্যাডিশনাল দল তখনই হয়তো বোধহয় 80-90 বছর হয়ে গেছে সত্যম্বরের। সেখানে গিয়ে যাত্রার যে অন্দরমহলের চাল চলন, আমরা যেভাবে থিয়েটারে চলি বা আমাদের প্রফেশনাল থিয়েটারও চলে, তার থেকে সম্পূর্ণ অন্য ভাব। এবং সেখানে অনেক আমাদের অপছন্দের জায়গা আছে, আবার এমন কতগুলো জায়গা আছে যে পছন্দগুলো আমরা নিজেরাও সৃষ্টি করতে। আমাকে প্রথম চমক কি হয়, সত্যম্বরে যখন গেলাম তখনও যাত্রাতে ওই ব্যালেট দল থাকতো, ব্যালেটের দল বলে যাত্রা আর কি, যে মূল পালার আগে ওই একটা কোনো সেই যাত্রার থিমটা নিয়ে একটা নৃত্যনাট্য ছোট্ট তৈরি হয়, সেইটা হয়, তারপরে কনসার্ট বাজে, তারপর টাইটেল কনসার্ট বাজে, তারপর আসে এই যে। এবং সেখানে তখনও বয়স্ক 60-65 বছরের নর্তকও আছেন, আবার 8-9 বছরের বাচ্চাও নাচছে, ওই 10-12 জনের। এবং যাত্রাতে যেহেতু এটা ফিউডাল স্ট্রাকচারের থেকে এসেছে, সেখানে ওই স্ট্যান্ডার্ডের ডিভিশনটা খুব কড়া ভাবে হয়। কিন্তু একটা আমাকে মুগ্ধ করে সেখানে, যেটা আমাকে প্রথম শকিংলি চার্ম করে, যে ওই যে ছোট আর্টিস্টরা, মানে নাচের দলের ওরা এরকম বড় একটা কাঁসার পরাত, হ্যাঁ, তাতে ওই পিউরি, সবেদা, মিনা, মানে দেশি রং করার যেসব নিয়ে বসে আছে, গোল হয়ে বসে সবাই। সেখানে হিন্দু বাউনের ছেলে আছে, মুসলমান আছে, ওই লোয়ার কাস্টের মেয়ে ছেলেরাও আছে, ওই এক জায়গায় একসঙ্গে তারা, সেখানে কোনো বিভেদ নেই। এবং ওই যাত্রার দলে প্রত্যেক তাদের দলের যে ইষ্ট দেবতা, তার একটা, তুমি যেখান দিয়ে গেটটা থেকে আসলে ঢোকে তার পাশে ওই টাঙিয়ে একটা পুজো দেওয়া হয়, পুজো করা হয়। সেই পুজোটা আমি বিভিন্ন দলে বিভিন্ন সময় দেখেছি। যাত্রার যে বড় আর্টিস্ট সেও এসে ঘন্টা নেড়ে কখনো করছে, কখনো বা যে ছেলেটা মোট বয়স সেও এসে করছে, যেখানে ব্রাহ্মণ হতে হবে বা তার অত নম্বরের আর্টিস্ট হবে। এই একটা অদ্ভুত অদ্ভুত সাম্যের চেহারা ওইখানে ছিল। আবার খাবার ঘরে গিয়ে একটা চূড়ান্ত অসাম্য। এই বড় আর্টিস্ট এই দুটো মাছের পিস পাবে, ও মাছের মাথা পাবে, ও একটা পাবে। আমরা গিয়ে ওই জায়গাগুলো ভাঙবার চেষ্টা করেছি, এবং উৎপলদাও পাশে ছিলেন তখন। উৎপলদাও, আমাদের চেষ্টাতে আমরা কিন্তু ওই জায়গাগুলো ভাঙতে পেরেছি অনেকটা।
কিন্তু আমি যাত্রার ফর্মের ক্ষেত্রেও, কারণ আমি যখন যাত্রা করতে যাচ্ছি একটা জিনিস শুধু মাথায় রাখছে, এ নিয়ে আমাকে অনেকে অনেক সমালোচনাও করেছেন, গালাগালও দিয়েছেন, বকেওছেন, হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে তাদের সেগুলো মানতে হয়েছে। কারণ একটা তখন টেলিভিশন সবে ঢুকছে, সিনেমা হচ্ছে, এবং তখন গ্রামে গ্রামে ওই 8 মিলিমিটার 16 মিলিমিটারে সিনেমার ছাউনিতে সিনেমা দেখে। এই যে অডিও ভিজুয়ালের এই যে ইলাস্টিক ফাস্ট মুভিং ছবিগুলো দেখছে, তাদের একটা টেস্ট কিন্তু সময়ের সঙ্গে অন্যভাবে গ্রো করছে। হ্যাঁ, কাজেই শুধুমাত্র যাত্রার পালার সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে ওর ভার্বাল ফেলিসিটি, বাচিক সৌন্দর্যের উপর দাঁড়িয়ে থাকে। এবং এটা যাত্রা নয়, আমার অভিজ্ঞতায় আমি বলি এটা আমাদের ভারতীয় এত বড় কথায় আমি যাব না, আমি বাংলাতেই কাজ করি। হ্যাঁ, আমার ভারতের পূর্ব প্রান্তের মানুষের কাছেও থিয়েটার বলো, যাত্রায় বলো, কথাটার ভাব, তার যে শিক্ষা বা ভাবটা পৌঁছয় বাচিকের মধ্যে দিয়ে। আমাদের দর্শক এইখান থেকে জিনিসটা নেন, তারপর ওখানে চালান করেন। কারণ আমাদের দর্শককে ইউরোপিয়ান বা আমেরিকান দর্শকের পাতে বসালে চলবে না। তারা ওই জারি গান, সারি গান, চটকা, ভাওয়াইয়া, আলকা, টনসা, এই সমস্ত, তারপর পালা কীর্তন, এ সবই কিন্তু বেসিক্যালি ভার্বাল পারফর্মিং আর্ট। কারণ কথাটা এখানে অনেকে, আমি এখানেও এক্সপেরিমেন্ট করে দেখেছি কলকাতার প্রসিডিউম স্টেজে, কথাটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে ওঠে। আমি যখন যাত্রাতে অনেক রকম এক্সপেরিমেন্ট করছি, যে ওই লাইটস নিয়ে এলাম, কারণ তখন যাত্রা কমার্শিয়ালাইজড হয়ে গেছে, এত দর্শক হচ্ছে না, 25-30 হাজার দর্শকও দেখছি, যার ফলে যাত্রার আসল সেন্টার থেকে সাইডে সরে যাচ্ছে সাজঘরের দিকে। তখন প্রায় 3 দিক জুড়ে সবার কাছে সব ছবিটা স্পষ্ট যাবে, এখানে লাইটের দরকার আছে। এবং লাইট যখন আনছি তখন যে মডার্ন লাইটের, সেই সময়ের মডার্ন লাইটের যে সমস্ত ইকুইপমেন্ট, চাল চলন, সেগুলো নিয়ে আসবার চেষ্টা করছি। এ নিয়ে তো প্রথম বছর তো যা গালাগালি, তো দ্বিতীয় বছর থেকে দেখছি আমার কাছেই আসছে, এগুলো কি করে করতে হয় বলে দিন। এবং তাতে করছে কি, আরো 4টে পরিবারের রোজগারের জায়গাটা হয়ে যাচ্ছে। এই সমস্ত তারপরে সব দলেই একটু একটু করে ওটা চালু হয়ে গেল। কারণ যাত্রা নিয়েও আপনার নিরীক্ষা আমি অল টাইম করেছি। আমি যাত্রা করিনি, আমি যাত্রা করেছি আমি থিয়েটারকে কিভাবে এনরিচ করব বলে, আমি কিছু থিয়েটারের এলিমেন্টস ওখানে ঢোকাতে পেরেছি, আর পরবর্তীকালে আমার থিয়েটারকে যাত্রার এলিমেন্ট গেলে খেয়ে নিয়েছে। ওটাই আমার দেশীয় ফর্ম অফ থিয়েটার, যে পরবর্তীকালে আমি সেটের বাহুল্য ছেড়ে দিয়েছি। কারণ কেন করব, আমার তো বাধা স্টেজ নেই। আমি এখানে খুব ডিটেল সেট করলাম, লাইট করলাম, আজ মুক্তাঙ্গনে করব, কাল গিরিশ মঞ্চে করবো, পরশু একাডেমিতে করবো, এর সবই তো মেজারমেন্ট অ্যালাইনমেন্ট ডিফারেন্ট। আমি ওই জিনিসটা একে প্রডিউস করতে পারবো না, এগুলো বাহুল্য। আমার কাছে এগুলো কোনো দামই নেই। ওই শেক্সপিয়ারের সময় যে প্লেন লাইটে থিয়েটার হতো, বেসিক অ্যাক্টিং দিয়ে and basic script দিয়ে, that is the true genuine theater for our country. এটা আমার শেষ সিদ্ধান্তে আমি এসেছি আমার থিয়েটার সম্পর্কে।